তো আজকে যা শুনেছি আমরা, আজকে যা মানে মানে শোনা কথা, এখনো পর্যন্ত আমরা যখন ডিএম কিছু জানেন না, ডিএম বলতে পারেননি। ডিএম হচ্ছে মানে রিটার্নিং অফিসার ইলেকশন, তিনিও বলতে পারেন। তা সুতরাং আমরা যেটা শুনছি প্রায় 24,000 আমাদের অ্যাডজুডিকেশনে গেছে। আমাদের ভোট ছিল 2,64,000 সামথিং। সেই ভোটটা কমে কেটে আমাদের 1,96,000 হয়েছিল, 1,94,000, 1,96,000 হয়েছিল। 1,96,000 থেকে 24,000 না, তারপরে 24,000 অ্যাডজুডিকেশনে গেছে। 1,96,000 পরে এই 24,000-এর মধ্যে শুনছি প্রায় 80% বাদ গেছে। হ্যাঁ, প্রভাব প্রভাব সব সর্বক্ষেত্রে প্রভাব পড়বে। জেনুইন ভোটারদের যদি, তারা তো ভোট দিতেন আমাদের, জেনুইন ভোটার যারা, তাদের তো ভোট দিতেন আমাদের, তো সুতরাং তাদের ভোটটা কমে গেল, কেটে গেল, কমে গেল। ব্যাপার হচ্ছে এই যে মানুষকে হয়রান, নানা অছিলায় নানাভাবে মানুষকে হয়রান করা, মানুষকে বিপদে ফেলা, মানুষকে খুন করা, এগুলো খুন ছাড়া কি? এগুলো যারা মারা গেছে, আত্মহত্যা করে, তার তো খুন খুন হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা। এটা আমি ব্যর্থহীন ভাষায় বলতে পারি। সুতরাং যারা এইভাবে করতে পারে, তারা প্রকাশ্যে বিজেপি রয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারা তো প্রকাশ্যে ঝান্ডা ধরে নামতে পারে। ঝান্ডা না নিয়ে কেন নামছে? ঝান্ডা নিয়েই নামুক। তারা যখন একটা দলকে এইভাবে পক্ষপাতিত্ব করছে একটা দলের হয়ে, এইভাবে পক্ষপাত দুষ্ট যারা, তারা তাদের আর নতুন করে নিরপেক্ষতার কোনো জায়গা নেই। তো কেউ নিরপেক্ষ বলবে না তাদের। তারা সবসময় পক্ষপাতিত্ব করেছেন। এবং আমরা বহু বছর ধরে নির্বাচন করছি। আমাদের নির্বাচন করা, আমরা অনেক নির্বাচন করেছি, এরকম নির্বাচন কমিশন আমরা আগে কখনো পাইনি, কখনো দেখিনি। এত অপদার্থ, এত মানে একটা পার্টির হয়ে পক্ষপাতিত্ব করে, দালালি করে, এইরকম নির্বাচন কমিশন আমরা কখনো দেখি। হাওড়ার অনেকগুলো আসরে, বেশ কয়েকটা আসরে দেখা গেছিল গতবারে মার্জিন খুব কম ছিল। সেক্ষেত্রে এই যে এসআইআর এত নাম বাদ গেল, সেক্ষেত্রে কি বিজেপি সেখান থেকে ফায়দা তুলতে পারে? না, ওটার অনেক ক্ষেত্রে তারাও জানেন না কারা বিজেপিকে ভোট দেয়, কারা তৃণমূলকে ভোট দেয়। এটা বিজেপির নেতারা যেভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে তারা কেন। শুধু আমরা গত নির্বাচনে যেভাবে আমরা 220টা আসন নিয়ে ক্ষমতা এসেছিলাম, এবারও আমরা প্রায় 220-র ওপর আসন নিয়ে আমরা ক্ষমতা আসবো, এ বিষয়ে নিশ্চিত। অবশ্যই 16-0 হবে, না 16-0ই হবে আমরা। কিন্তু যতক্ষণ না অ্যাডজুডিকেশনের রেজাল্ট আমরা পাচ্ছি, ততক্ষণ আমরা নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারছি না এই কথাগুলো। কিন্তু আমরা যেটুকু শুনেছি, তাতে অ্যাডজুডিকেশনে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দিয়েছেন যারা দায়িত্বে আছেন, এবং আন্ডার দ্য টেবিল কিছু একটা হয়েছে। আসন কমার কথা আমি বলতে পারবো না, বলবো না, কারণ আসন কমার সংখ্যা সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তবে আমরা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ইলেকশনের জন্য নির্বাচন কমিশনের যে অর্ডার, সেটাকে মান্যতা দিয়ে পুলিশ প্রশাসন প্রত্যেক থানায় থানায় যাচ্ছেন এবং নির্দিষ্টভাবে 6টা রুলস সেটাকে মেনটেন করতে হচ্ছে পুলিশকে। অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং ওয়েস্ট বেঙ্গলের ভোটকে মডেল করতে। ফেয়ার ইলেকশন কি করে হবে? ফেয়ার ইলেকশন হবে কি করে? কোনোদিন এইভাবে থানায় কিন্তু আমরা দেখতে পাইনি যে এরকম নির্দেশিকা নিয়ে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। এটার পিছনে লজিকটা কি থাকবে? না, পুলিশ, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় পুলিশ বাহিনী তারা কাজ করুক, তারা যেভাবে কাজ করবে, নিয়ম অনুযায়ী যে কাজ করার করবে, যে জিনিসটা কোনো আমাদের বক্তব্য কিছু নেই।
কিন্তু ফেয়ার ইলেকশন কি করে হবে যদি আসল জেনুইন ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হয়? আমরা যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এসবগুলো জমা দেওয়ার পরেও যদি নাম কেটে যায়, স্ত্রীর নাম আছে স্বামীর নাম নেই, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আর ফেয়ার ইলেকশন তারা আশা করছেন কি করে? নির্বাচন কমিশন যদি মনে করে ফেয়ার ইলেকশন নিশ্চয়ই হবে। নির্বাচন কমিশন যদি মনে না করে যে ফেয়ার ইলেকশন করবো না, আমরা একটা দলের দালালি করব, আমরা একটা দলের দালালি করে আমরা ইলেকশন করব, তাহলে আর ফেয়ার ইলেকশন হবে কি? আর এরপরে রয়েছে ইভিএম মেশিন, এটা নিয়েও কি আশঙ্কা, মানে আতঙ্কে থাকা যায় বলা যেতে পারে কারচুপি? আমরা আমাদের কর্মীদেরকে বলে দিয়েছি ইভিএম যখন কমিশনই হয় তখন তারা যেন মক পোলের সময় দেখে নেয়, প্রত্যেকটা বটম টিপে দেখে নেয়, এরপরে যদি হয়ে থাকে ওরা। সেটার কি আশঙ্কা আছে মানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেভাবে আপনারা অভিযোগ করছেন? এই দালাল কমিশনকে আমার কুচিতেই বিশ্বাস নেই। এই একটা একটা রাজনৈতিক দলের যারা পক্ষপাতিত্ব করে এইভাবে, তাদেরকে বিশ্বাস করা যায় না। তারা যে কোনো ছোট কাজ, যে কোনো অন্যায় কাজ, যে কোনো নিচু কাজ করতেই পারে। দাদা, এই যে এত লোকের নাম বাদ গেছে, তো এক্ষেত্রে কি নির্বাচন কমিশন সঠিকভাবে সব বুথে তাদের নামের লিস্ট টাঙিয়েছে, বা প্রত্যেকটা মানুষ যারা যাদের নাম বলছি ডিএম জানেন না কিছু, ডিএমই জানেন না নির্বাচন আজকে অ্যাডজুডিকেশনে কি হলো, অ্যাডজুডিকেশনে কি রেজাল্ট হলো, ডিএমই জানেন না। তাহলে আর তালিকা কে টাঙাবে? তালিকা তো ডিএম এর রিটার্নিং অফিসারই তার লোককে টাঙাবে। তো তিনি যদি না জানেন তাহলে টাঙাবে কি? নির্বাচন কমিশন বলছে যে সুষ্ঠু ভোটে করবে, কিন্তু 294 মধ্যে 11 জন প্রার্থীর এখন নাম ভোটে ওঠে, কি হবে আপনাদের? আমি তো বলছি যে যদি জেনুইন ভোটারদের নাম বাদ চলে যায় তাহলে আর ফ্রি আর ফেয়ার ইলেকশন হবে কি করে? ভোটটা কি হবে আসলে? প্রার্থীদেরই নাম নেই। আমি তো খুব শঙ্কিত, খুব ভীত। বাংলার মানুষ খুব শঙ্কিত, ভীত। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কি করবে। বাংলাকে হারানো যাবে না, কারণ বাংলা স্বাধীনতা সংগ্রামের যে ভূমিকা বাংলার ছিল, সেই ভূমিকা সারা ভারতবর্ষের কোনো রাজ্যের, পাঞ্জাব খানিকটা ভূমিকা পালন করেছে, কারণ বেশিরভাগ স্বাধীনতা আন্দোলন মানেই বাংলায় স্বাধীনতা আন্দোলন। তো সুতরাং বাংলাকে হারানো যাবে না। যত চেষ্টাই করুক, যত চেষ্টাই হোক, যত পক্ষপাতিত্বই হোক, যা করুক, নির্বাচন কমিশন যদি ঝান্ডা নিয়েও নামে তাহলেও আমাদেরকে হারাতে হবে। যেসব জেনুইন ভোটারদের নাম বাদ গেছে তাদের পাশে দলগতভাবে আপনারা কিভাবে থাকবেন? আমরা সকলের পাশে আছি। আমরা বলেছি যে আমরা আপনাদের পাশে আছি। যাদের নাম সে যে দলই করুক, যাদের নাম কাটা গেছে তাদের নাম তোলার জন্য, নাম রাখার জন্য যেটুকু করার কাজ আমরা করব। এরপর ট্রাইব্যুনাল যা করার করবে। হাওড়ার বালি পুরসভায় দীর্ঘদিন ভোট হয়, মানুষের একটা ক্ষোভ হয়েছে। বালি পৌরসভার ভোট হয়নি, নানা কারণে হয়নি। তখন 2 বছর করোনা ছিল, হয়নি। পার্লামেন্ট ইলেকশন ছিল, হয়নি। আবার পার্লামেন্ট ইলেকশন এসছে, হয়নি। তারপরে একটা ফাইল বিধানসভায় পাস হয়ে গেলেও রাজ্যপাল গভর্নর সই করেনি, সেই কারণে হয়নি। কিন্তু আমাদের কোনো দোষ ছিল না। আমাদের সরকার, আমাদের দল, তারা আন্তরিকভাবে চেয়েছিল ইলেকশনটা হোক, হাওড়ার মানুষ তারা পরিষেবাটা পান। কিন্তু ইলেকশন কমিশন বা রাজ্যপাল, এর আগে যে রাজ্যপাল ছিলেন তিনি ভোটটা করতে দেন। হাওড়ায় তো ট্রাইব্যুনাল 2026 হয় দাঁড়িয়ে না। এই মুহূর্তে তৃণমূলের এস্টাবলিশ ভোট মানে ব্যানার ভোট হচ্ছে, সেই সঙ্গে প্রার্থী আপনি মধ্য হাওড়ায়, দুটো ইতিবাচক দিক। উল্টো দিকে প্রধান প্রতিপক্ষ বিজেপি, ব্যানার ভোট এখন এস্টাবলিশ হয়নি বলা যেতে পারে, প্লাস প্রার্থী নিয়ে মানুষের প্রশ্ন কে প্রার্থী এটা একটু সার্চ করছে। এই ক্ষেত্রে আপনার কতটা আশাবাদী, কতটা ইতিবাচক হবে আপনার? না, বিজেপির প্রার্থী নিয়ে আমরা ভাবি না কিছু। এই গতবারও আমাদের 2011 সাল থেকে ভোট করছি আমি বিজেপির বিরুদ্ধে। ধারাবাহিকতা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে মেনটেন করে চলেছে। ভোটের মার্জিন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেছে। আগামী ভোটে মার্জিন আরো বাড়বে। হাওড়ায় ট্রাইব্যুনাল তো এখনো গঠন হয়নি, সেক্ষেত্রে এই ব্যাপারে প্রশাসনিক স্তরে ট্রাইব্যুনাল কোনো জায়গাতেই গঠন করবে।
ট্রাইব্যুনাল শুধু হাওড়া না, হাওড়া ছাড়া রাজ্যের কোনো জায়গাতেই গঠন হয়নি। ডিএমও জানেন না কিভাবে কি হবে না হবে। আমরা কাগজে যা দেখতে পাচ্ছি সেটাই আমরা বুঝছি, সেটাই আমরা পড়ছি। আমরা বিশেষ করে কিছু জানতে পারছি না। আমরা ডিএমকে আমি সকালবেলা ফোন করেছিলাম, ডিএমও কিছু জানেন না। দাদা, রামনবমীর দিনকে বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডল তিনি প্রচারে বেরিয়ে বলছেন যে আপনি দীর্ঘদিন ধরে এখানে রাস্তাঘাট কোনো তারাননি, নর্দমা পরিষ্কার করাননি, এখন একটা অভিযোগ করছে, কি বলবেন? এটা হচ্ছে তাহলে আমাকে ম্যাথর হতে হবে। মানে আপনার দ্বারা কাজ হয় না? হ্যাঁ, আপনার দ্বারা কাজ হয় না? আমি তো ওই কাজটা করবো না। নর্দমা পরিষ্কার করার কর্পোরেশনের কাজ, রাস্তা করা কর্পোরেশনের কাজ। এটা আমার কাজ নয়। আমার কাজ যেটা কাজ সেটা আমি করেছি, এবং কি করেছি সেটার জন্য আমরা একটা দিয়ে দেবো, ইস্তাহার করে আমরা দিয়ে দেবো। 2018 10 ডিসেম্বর কর্পোরেশন শেষ হয়ে গেছে হাওড়া কর্পোরেশন। তারপরে এত বছর হয়ে গেল হাওড়া কর্পোরেশনের কোনো কর্তৃত্ব নেই। সেই জায়গায় কি হাওড়া এত অপরিষ্কার, মানুষের অসুবিধার মধ্যে দিয়ে মানুষ দিন কাটাচ্ছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও হাওড়া কর্পোরেশন কাজ করার চেষ্টা করছে, সরকার সচেষ্ট আছে, এবং আশা করি আগামী এই নির্বাচন, বিধানসভা নির্বাচনের পর এই নির্বাচন হবে। বিরোধীরা দুটো বিষয় অভিযোগ করছে মুদ্রাহারের ক্ষেত্রে, বলছি একটা হচ্ছে যে নিকাশি, আর একটা হচ্ছে বেআইনি বহুতল। কি বলবেন? হ্যাঁ, বেআইনি বহুতল। আমি বেআইনি বহুতল নিয়ে আমি অস্বীকার করবো না। বেআইনি বহুতল হয়েছে, ম্যান পাওয়ার কম থাকার ফলে এটা ভাঙা যায়নি, বহু ভাঙতে গেছে। এই ইলেকশন মানে আমাদের কর্পোরেশন কাজ করার চেষ্টা করছে, কর্পোরেশন করার চেষ্টা করছে, বিভিন্ন কমপ্লেন পেলে সেগুলো নোটিশ পাঠাচ্ছেন। 377 যে সেকশন ধারা, কমিশনের কর্পোরেশনের যে ধারা, সেই ধারায় নোটিশ পাঠাচ্ছে, ডেমোলিশন অর্ডার হচ্ছে, স্টপ ওয়ার্ক নোটিশ হচ্ছে, সব কর্পোরেশনের কাজ করছে। অ্যাকচুয়ালি সাধারণ মানুষকে সৎ হতে হবে। সাধারণ মানুষ যতক্ষণ না সৎ হবে, সাধারণ মানুষ যতক্ষণ না সচেতন হবে, ততক্ষণ কিচ্ছু করার নেই। সাধারণ মানুষই যদি আজকে যার বাড়ি তিনি চাইছেন আমি আমি বেআইনি করি, তিনি যদি চান আমি, তাহলে কর্পোরেশন ডেমোলিশন অর্ডার দিতে পারে, ভাঙার অর্ডার দিতে পারে, ভাঙতে যেতে পারে, ভেঙে আসতে পারে, তারপরে আবার যদি করে নেয় আবার অর্ডার দিতে পারে। একটা কর্পোরেশনে 66টা ওয়ার্ড হয়েছে, 50টা ওয়ার্ড ছিল, 66টা ওয়ার্ড হয়েছে। 66টা ওয়ার্ড একটা মানুষের চোখ দিয়ে দেখা সম্ভব। 66টা যদি মানুষ থাকে, কাউন্সিলর থাকে, তাহলে তিনি তার নিজের এলাকাটা দেখে নিতে পারেন সহজেই। সুতরাং সেই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এটা আমি অস্বীকার করছি না, বলছি অসুবিধা। কিন্তু এক্ষেত্রে যে ত্রিফলা লাইন কর্পোরেশনের দায়িত্ব বুঝলাম, মুখ থুবড়ে পড়েছে অধিকাংশ ত্রিফলা লাইন। এই যে ওয়েস্টেজ অফ মানি, আপনি ক্যাবিনেট মিনিস্টার, এমএ ডিপার্টমেন্টকে সেখানে চাপ দিয়ে এই যে কর্পোরেশনের মানি ওয়েস্টেজ এখন থুবড়ে পড়ে আছে কোন জায়গায়? এই জায়গায় আপনার ভূমিকা আগামী দিনে এটাকে আমি এতটা গুরুত্বপূর্ণ বলে মনে করিনি। আমি যেটা মনে করেছি, লাইট আমরা যথেষ্ট লাগিয়েছি। লাইট যা এখন লেগেছে, অতীতে কখনো হাওড়া কর্পোরেশন এই এত লাইট লাগেনি। মানে দিনের আলোর মতো রাত্রেবেলা লাইট থাকে সমস্ত জায়গায়। এটা এই বিষয়ে আমরা যেটা বেশি গুরুত্ব দিয়েছি, যেটাকে পানীয় জল, নিকাশি ব্যবস্থা, এগুলোতে আমরা গুরুত্ব দিয়েছি। এগুলোতে যেমন একটা আলাদা জলাধার তৈরি হচ্ছে, উত্তর হাওড়া আলাদা জলাধার তৈরি হচ্ছে এখন, সেকেন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটা উত্তর হাওড়া এবং বালিকে জল সাপ্লাই করে। তাহলে উত্তর হাওড়া এই মানে পদ্মপুকুর থেকে চাপটা কমে যাবে, তাহলে সকলে জল পাবে। সেটা আমরা আগেই গুরুত্ব দিই। আমরা নিকাশি ব্যবস্থার উপর মাস্টার প্ল্যানটা তৈরি করে মাস্টার প্ল্যানটা এক্সিকিউট করা, তার জন্য আমরা গুরুত্ব দিই। যেটা গুরুত্ব দেওয়া সেটাকে গুরুত্ব দিই। দাদা, বাংলায় এসে অমিত শাহ আজকে তৃণমূলের 15 বছরের শাসনের অপশাসনের চার্জশিট বের করেছে, কি বলবেন? অমিত শাসন আগে নিজেদের চার্জশিটটা পেশ করুক, নিজেদের সরকারের চার্জশিটটা পেশ করুক। নিজেরা বলেছিলেন আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে
টাকা পৌঁছে যাবে বলেছিলেন তারা, তাদের প্রধানমন্ত্রী বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি বছরে বলেছিলেন। এগুলো তার আগে চার্জশিট দিন, হিসাবটা দিন, তারপরে আমাদের সমালোচনা করবেন। আমরা যা করেছি তারা কখনো ভাবতেও পারে না, তাদের স্বপ্নের অতীত। হিন্দি